সুপ্রিয় দর্শক, আরশাদ ফয়েজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশ্লেষক, গবেষক এবং লেখক আলতাফ পারভেজ। এবং আপনাকে এই সাক্ষাৎকার পর্বে স্বাগতম। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। সরাসরি প্রশ্নে গেলাম। আপনি নিশ্চয়ই জেনেছেন যে রাখাইনে মানবিক করিডোর বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে এটিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটা প্রক্রিয়া হিসেবে দেখার চেষ্টা করা হচ্ছে এবং বলার চেষ্টা করা হচ্ছে। অনেকের সমালোচনা হলো এর মধ্য দিয়ে, মানে জাতিসংঘের মধ্য দিয়ে আমেরিকা এসে এখানে ঢুকছে। অনেকেই সমালোচনা করছেন এটা, এবং তারা ঢুকে রাখাইন রাজ্যটাকে আলাদা করার চেষ্টা চালাবে। সেন্ট মার্টিন নিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, সেগুলোও বর্তমান সময়ে আলোচনা আছে। আমেরিকা নিয়ে এবং আমেরিকা সেন্ট মার্টিন চাই এরকম বক্তব্য তিনি আগেও দিয়েছিলেন, সেগুলো এখন খুব আলোচনায়। এই বিষয়ে করিডোর দেওয়া এবং এটা কতটা যুক্তিযুক্ত এবং সরকার যে যুক্তিটা হাজির করতেছে এটা কি আদৌ সম্ভব হবে কি না, পাশাপাশি আমরা কি এর মধ্য দিয়ে একটা মিয়ানমারে যে জাতিগত যুদ্ধটা চলছে, এই প্রক্সি যুদ্ধে কি আমরাও জড়িয়ে পড়ছি কিনা, আমেরিকা ঢোকার সম্ভাবনা কতটুকু জাতিসংঘের মধ্য দিয়ে, আপনার মতামত? আজকে দেখলাম যে মানবিক করিডোরের যে বাংলাদেশে যে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত বলেছেন এতে তারা যুক্ত নেই। এটা একটা বড় কথা আর কি, এই অর্থে যে আরাকানে যদি মানবিক করিডোর দেওয়া হয় তাতে আরাকান আর্মির সম্মতি লাগে, নাহলে কাকে মানবিক করিডোর দেব, কার কাছে আমরা মানবিক পণ্য পাঠাবো? তো আরাকান আর্মির উপর চীনের প্রচন্ড প্রভাব আছে। তো চীন যেহেতু বলেছে যে তারা এই ধরনের আলোচনা, এই ধরনের কোনো বিষয়ে যুক্ত নাই, এটা খুবই বিস্ময়কর যে তাহলে এবং বাংলাদেশ কার সাথে আলোচনা করে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশ বলেছে যে নীতিগতভাবে রাজি হয়েছে, কিছু শর্ত দিয়েছে আর মানবিক করিডোর করার জন্য, কিন্তু এই নীতিগতভাবে রাজি হওয়ার পাশাপাশি বাংলাদেশের জন্য জরুরি হলো এই মানবিক করিডোরের ব্যাপারে চীন এবং ভারতের মনোভাবটা যাচাই করা। তারা যদি ইতিবাচক না হয় তাহলে এখানে মানবিক করিডোর টিকিয়ে রাখার সমস্যা হবে, অর্থাৎ মানবিক করিডোর একটা সামরিক সমস্যা আকারে হাজির হতে পারে। কারণ আরাকানে চীন এবং ভারতের বিপুল সামরিক বিনিয়োগ আছে, তারা এখানে তৃতীয় কোনো দেশের তৃতীয় কোনো দেশ এইখানে চলে আসুক এটা তারা চাইবে না। আর এখানে আরও অনেক প্রশ্ন আছে। মানবিক করিডোরের জন্য সেফ জোন দরকার, সেই সেফ জোন আবার সেই সেফ জোনের জন্য নো ফ্লাই জোন করতে হবে। আবার মানবিক করিডোরটা এয়ার করিডোর হবে কিনা, রিভার করিডোর হবে কিনা, এইসব বিষয় এখানে যুক্ত আছে। তো এইগুলোর সাথে সামরিক প্রসঙ্গ চলে আসে, ফলে মানবিক করিডোর আসলে একটা সামরিক প্রসঙ্গ বটে। এখন এই ধরনের সামরিক প্রসঙ্গ, সামরিক করিডোর বাংলাদেশ যদি জাতিসংঘকে দেয় এখানে, সেক্ষেত্রে প্রশ্ন আসে যে এর ব্যবস্থাপনা কার হাতে থাকবে? এর ব্যবস্থাপনা কি বাংলাদেশের হাতে থাকবে না তৃতীয় কোনো দেশের হাতে থাকবে? কারণ জাতিসংঘ যখন কোনো জায়গায় এই ধরনের মানবিক করিডোর দেয় সেখানে নানা ধরনের দেশকে তারা একত্রিত করে। এখন এখানে কোন কোন দেশ আসবে, কি আলাপ হয়েছে আমরা কিছুই জানি না, এবং এইটাই হলো উদ্বেগের ব্যাপার যে বাংলাদেশ সরকার বিস্তারিত বলছে না। এবং আজকে অন্তত আমরা এটুকু জানলাম যে চীন এগুলো যুক্ত নেই। তাহলে চীন যুক্ত না থাকলে কারা যুক্ত আছে, কাদের উপর ভরসা করে বাংলাদেশ মানবিক করিডোর দিতে চাচ্ছে এবং কাকে দিতে চাচ্ছে, কি দিতে যাচ্ছে, এগুলা আমরা অস্পষ্ট। এবং এগুলা যে রাজনীতিবিদরাও এটার বিরোধিতা করছেন, তার মানে তাদেরকেও জানানো হয়নি, তাদের সঙ্গে সরকার আলোচনা করছে না। এগুলা এই যে অস্পষ্টতা, গোপনীয়তা, অন্ধকার আচ্ছন্ন একটা বিষয়, এইটা বিপজ্জনক। এটা আমি মনে করি উদ্বেগের ব্যাপার। যদি শেষ পর্যন্ত এটা দিয়েই দেয় কি হতে পারে? এটা দিয়ে দিলে আমি বলবো এটা জটিলতা হবে। এটা কেন দিবে আমি তো কল্পনাই করতে পারি না। রাজনীতিবিদরা আপত্তি করছেন আর বাংলাদেশের অনির্বাচিত সরকার মানবিক করিডোর দিয়ে দিবে, এটা তো জটিলতা তৈরি করবে। আর সবচেয়ে বড় কথা, চীন বলল যে এটা তারা জানে না, এবং তারা ইঙ্গিত হলো যে তারা এরকম কোনো আলাপ আলোচনায় নেই। তাহলে বর্মায় যে চীনের যে গভীর প্রভাব, সেখানে অন্য দেশ মানবিক করিডোর নিয়ে বর্মায় ঢুকবে, এইটা খুব বিপজ্জনক। মানে চীনকে
উত্তেজিত করা হবে আর কি। আমি চীনের বলবো। বার্তাটার মধ্যেও কি এক ধরনের এই হুঁশিয়ারি দেখতে পাচ্ছেন? না, হুঁশিয়ারি নেই, কিন্তু চীন বর্মার কোনো বিষয়ে চীনকে না জানিয়ে, চীনকে না নিয়ে এগোনো যায় না। বাংলাদেশে এগোতে চাইলে সেটা কাজ করবে না, সেটা সমস্যা কি? বর্মায় চীনের প্রভাব অ্যাবসোলিউট, চূড়ান্ত। ভারতের যে সীমান্ত আপনি নিশ্চয়ই ভালো জানেন, ভারতের সঙ্গে চীন, ভারতের সঙ্গে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, সর্বশেষ সবচেয়ে ভালো সম্পর্ক থাকা দেশটি হলো বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর বা তার আগে পরে মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন টালমাটাল অবস্থা, খুব একটা ভালো না। প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। এই পরিস্থিতিটা আসলে কতটা বাজে পরিস্থিতি বা বাজে জায়গায় নিয়ে যেতে পারে ভারত? তো ভারত যেদিন পাকিস্তানে হামলা করেছে ওই দিনই আমি বাংলাদেশের উদাহরণ দিতে পারি। বাংলাদেশের অন্তত 3-4টা জায়গা দিয়ে সীমান্তের জেলা, সীমান্ত পথ দিয়ে ভারত প্রচুর তাদের নাগরিককে এখানে পুশিং করার চেষ্টা করেছে এবং পুশিং করেছে। এবং যাদের পুশিং করা হয়েছে তারা বলছে বাংলাদেশে পুশিং করার জন্য তারা বিপুল বাংলাভাষী নাগরিক বিভিন্ন জায়গায় মজুত করেছে, এনে এনে জড়ো করেছে। তো এইটা তো এখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়েই বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। সেই সময় জানা গেল যে বাংলাদেশ সীমান্তেও ভারত পুশিং কর্মসূচি নিয়েছে। এখন বাংলাদেশের সামনে বিকল্প কি? পুশিংয়ের বিপরীতে পুশব্যাক করা। এটা খুব অমানবিক শোনায় যে দরিদ্র মানুষদের ভারত একদিকে ঠেলে দিচ্ছে, বাংলাদেশ আরেকদিকে ঠেলে দিবে, কিন্তু বাংলাদেশের তো বিকল্প নেই। এখন এইভাবে যদি পুশিং এবং পুশব্যাক চলতে থাকে, আমাদের সাথে ভারতের সীমান্ত কিন্তু সামরিকভাবে উত্তেজনার সঞ্চার হবে এই সীমান্তেও। তো এই ধরনের পরিস্থিতি, এই ধরনের অ্যাটিটিউড যদি ভারত দেখায়, এখানে বাংলাদেশের সাথেও তার সম্পর্ক খারাপ হবে এবং যুদ্ধটা দক্ষিণ এশিয়ায় আরও বিস্তৃত হবে। এটা দুর্ভাগ্যের ব্যাপার। এবং এই যে পুশিং করছে ভারত বাংলাদেশে তাদের মানুষকে, এটা নিয়ে তারা আগে কিন্তু কূটনীতিক পরিসরে কোনো খবর দেয়নি, জানায়নি, দাবি তোলেনি। এটা হঠাৎ একটা পদক্ষেপ। এটা বাংলাদেশের জন্য তো উদ্বেগের এবং বাংলাদেশের জন্য এটা উস্কানিমূলক। এটা কেন করছে আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, যে ভারতের সরকার এবং ভারতের নীতি নির্ধারকরা এটা মেনে নিতে পারছে না, এবং অনেক মাস ধরেই বাংলাদেশ নিয়ে ভারতে নানা ধরনের অপপ্রচার হচ্ছে এবং প্রচারও একালে যুদ্ধের অংশ। সেই প্রচারের ভিতর দিয়ে ভারতের নীতি নির্ধারকরা সম্ভবত তাদের দেশের জনগণকে মানসিকভাবে প্রস্তুত করেছে, যেভাবে পাকিস্তানের ক্ষেত্রে তারা প্রস্তুত করেছিল যে বাংলাদেশেও তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে, আগ্রাসী পদক্ষেপ নিতে পারে। তো সে তারই বোধহয় অংশ হিসেবে এই পুশিং কর্মসূচি নেওয়া হচ্ছে। ভারত বলছে যে এরা বাংলাভাষী, কিন্তু বাংলাদেশের কোনো মানুষ যদি ভারতে থাকে সেটা তো আগে কূটনীতিকভাবে জানাতে হবে। হঠাৎ পুশিং শুরু করা, এবং যেভাবে পুশিং হচ্ছে অনেকগুলো জেলায় অনেকগুলো এলাকা দিয়ে, মনে হচ্ছে এটা একটা সমন্বিত পদক্ষেপ। তো সেই অর্থে এটা বাংলাদেশের জন্য চরম উদ্বেগের, বিপজ্জনক এবং উস্কানিমূলক। আগ্রাসী ভূমিকা কি টাইপের নিতে পারে? এটাই একটা আগ্রাসী ভূমিকা। পুশিং এককভাবেই একটা আগ্রাসী কর্মসূচি, কারণ ভারত তার দেশের নাগরিককে জোর করে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিতে চাচ্ছে। বিশ্বের যে কোনো দেশে যদি এই ঘটনা ঘটে আরেক দেশ দ্বারা, এটা একটা সামরিক উত্তেজনা তৈরি করবে। ফলে এটা একটা এক অর্থে এটা একটা সামরিক পদক্ষেপও বটে। এতগুলো খারাপ প্রতিবেশী নিয়ে ভারত কতটা বাজে পরিস্থিতি পড়তে পারে? আসলে ভারতের সব মানুষ এরকম চায়, আমি এটা বিশ্বাস করি। বাংলাদেশে বিগত সময়ে যখন গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে, ভারতের বহু মানুষ সেই আন্দোলনের পক্ষে ছিল, রাস্তায় দাঁড়িয়েছে, মিছিল করেছে। পাকিস্তানে ভারতের হামলার বিপক্ষেও বহু ভারতীয় বলেন, লিখেন, হয়তো সেটা কম বা সাহস পান না, কিন্তু আমি মনে করি, বিশ্বাস করি এবং জানি এটা, যে ভারতের বহু মানুষ এই ধরনের যুদ্ধের বিপক্ষে, কিন্তু তারা কোণঠাসা হয়ে পড়ছে। বাংলাদেশ নিয়েও সব ভারতীয় বাংলাদেশ বিরোধী, এটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে ভালোবাসে এরকম বহু ভারতীয় আছে, কিন্তু এগুলো হলো ভারতের শাসক শ্রেণীর রাজনীতিতে থাকার ক্ষমতা দীর্ঘায়িত করার একটা খেলা আর কি। সামরিক কর্মসূচি, রাজনৈতিক চাল, যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করে রাখবে, বাংলাদেশের বিরুদ্ধে একটা বিদ্বেষ, বাংলাদেশকে একটা শত্রু রাষ্ট্র হিসেবে মানে প্রচার চালানো, এগুলো হলো ভারতের এখনকার যে ক্ষমতাসীন রাজনীতিবিদ তাদের বন্ধু মিডিয়াগুলোর একটা কৌশল। আমি মনে করি না ভারতের সব মানুষ এরকম মনে করে।
সুপ্রিয় দর্শক, এই এবং বাংলাদেশের মানবিক করিডোর বিষয়ে আপনারা আলতাফ পারভেজ ভাইয়ের গুরুত্বপূর্ণ আলাপ শুনলেন। আজকে এই পর্যন্তই। আবারও অন্য এক সময় কোনো টপিক নিয়ে, ওনার সাক্ষাৎকার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই।